তুই সত্যি আমার জন্য পারফেক্ট অথই। আমি ভুল মানুষকে বেছে নিয়েছিলাম। যতই নাহারের প্রতি আমার ঘৃণা আসুক, আপাতত সেটা ভালোবাসার থেকে কমই দেখতে পাচ্ছি। কারণ একসময় তাকে আমি কতটা চেয়েছি তা শুধু আমিই জানি। যেদিন মনের উপর রাজত্ব করে নাহারের নাম সরাতে পারবো, সেদিন এই মনে শুধু তোর নামই থাকবে। নীরব ঘুমিয়েছিল ঠিকই, কিন্তু ঘুমের মধ্যে কেউ আমাদের দিকে তাকিয়ে থাকলে এমনি এমনি বিরক্ত বোধে চোখ খুলে যায়। এখানে যেহেতু সে একাই নেই, তাহলে অথই তাকিয়ে আছে। তবুও সে চোখ খুলেনি, কারণ চোখ খুললেই অথইকে অস্বস্তিতে পড়তে হতো। অথই ফ্রেশ হয়ে এসে দেখে নীরব উঠে গেছে, তাই সে বলল। কখন উঠেছ? নীরব অথয়ের দিকে চেয়ে বলল। মাত্রই। ও, উঠে ফ্রেশ হয়ে নাও, তারপর নাস্তা করতে আসো। তোমার অফিস টাইম তো আমি জানি না, আমাকে পরে জানিয়ে দিও এক সময়। এখন আন্টির কাছে গেলাম। অথই চলে গেলে নীরব উঠে বসে, তারপর ফ্রেশ হতে যায়। অফিস টাইম 9টা থেকে শুরু তার। এখন সবে 8টা বাজে। তাড়াহুড়োর কিচ্ছু নেই, সব আরামায়েশে করা যাবে। সকালে গোসল সেরে নেয় নীরব। সারাদিন তো আর সময় পাওয়া যাবে না। যদিও এখন নতুন, তবুও এখন থেকে টাইমলি সব করতে হবে। তাহলে বসের বিশ্বস্ততা হওয়া যাবে, আর প্রয়োজনের সময় ছুটি নেওয়া যাবে। কখন প্রয়োজন আসে বলা তো যায় না। খাওয়া দাওয়া, গোসল আর যাবতীয় কাজ শেষে 8টা 40-এর দিকে নীরব বেরিয়ে যায়। অফিস একটু দূরে হওয়ায় অতই তাকে টিফিন এগিয়ে দেয়। নীরবও হাসি মুখে গ্রহণ করে। এই হাসি যেন অথয়ের মনে আনন্দের বন্যা জাগিয়ে তোলে। নীরব যাওয়ার পর আমি সব কাজ আন্টির হাতে হাতে শেষ করে ফেলি। আমাদের মাঝে তেমন একটা ফর্মালিটি নেই। বিয়ের আগে আসলেও আমি আন্টিকে যে কোনো কাজে সাহায্য করতাম, শুধু নীরবের টানে নয়, আন্টির ভালোবাসার টানে। আমরা আমাদের বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় আমার আম্মু যেমন নীরবকে তার ছেলের মতন ভালোবাসেন, তেমনি আন্টিও আমাকে তার মেয়ের মতোই ভালোবাসে। যদি আমাদের সম্পর্কগুলো এরকম না হতো, তাহলে বিয়ে ভাঙার পর পুনরায় বিয়ে হওয়া একটা কল্পনা মাত্র ছিল। সব কাজ শেষে গোসল করে নিলাম। এখন আমার কাজ হচ্ছে শাড়ি পছন্দ করা, নাহার আপুর বিয়েতে পরার জন্য। শাড়ি পরলে একটু বউ বউ ফিলিংস আসবে। নীরব কি পরবে তাহলে? পাঞ্জাবি? শাড়ি পাঞ্জাবি তো এক জোড়ার মতো। নীরবের অনেক পাঞ্জাবি দেখেছি আমি। তার পাঞ্জাবিগুলো ছিল দোকানের কালেকশনের মতো, একদম ইউনিক। তাহলে আমাদের মিলিয়ে পড়তে হবে। আহা, কি একটা ফিলিং! কালার সিলেক্ট করা আমার কাজ না। সে কখন থেকে একটার সাথে একটা মেলানোর চেষ্টা করছি, কিন্তু মিলছেই না। না, মিলছে না বললে ভুল হবে, আমি মেলাতে পারছি না। সম্পূর্ণ না মিললেও হালকা একটু মিল পাচ্ছি, তবে সেটাও মনে ধরছে না। সুতরাং নীরবকে নির্বাচন করে দিতে হবে বলে আমি মনে করি। সব কাজ শেষে আন্টি একটু শুয়েছিল, আমিও ঘরে ছিলাম। ড্রেস চুজ করতে গিয়ে খাওয়া দাওয়া করিনি, তাই আন্টিকে ডেকে আমি আর আন্টি খেয়ে নিলাম। নীরবের বিকালে আসার কথা, তবে আরো দেরি হতে পারে। বিকেলে নীরব আসলে আমি দরজা খুলে দেই। নীরব ঢুকতেই তার প্রথমে অথয়ের দিকে চোখ পড়ল। ও অথয়কে চিনতেই পারেনি। পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল সে, কারণ আজ অথই শাড়ি পরেছে। মিষ্টি কালারের শাড়ি, কালো সম্ভবত পরেছিল, তবে সেভাবে দেখা হয়নি। দেখবেই বা কিভাবে? চারিদিকে তেমন মানুষ না থাকলেও যে খুব কম মানুষ ছিল, তাও না। সেই অবস্থা যদি নতুন বউয়ের দিকে সে তাকিয়ে থাকে, তবে নিতান্তই তাকে লজ্জায় পড়তে হতো। আর যাই হোক, মুরব্বীদের সামনে তো আর বউ দেখতে পারবে না। তারপর আবার কাল যখন সে রুমে আসলো, তখনও অতই চেঞ্জ করে ফেলেছিল। আবার রুমে আসতেই সব উদ্ভট প্রশ্ন তার মাথা হ্যাং করে দিয়েছিল, তাই তাকে একটু দেখা হয়নি। এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অথই নীরবকে উদ্দেশ্য করে বলল। কি হলো, ভেতরে আসো। তা শুনে নীরব ভিতরে এলো। হাত মুখ ধুয়ে বেরিয়ে আসতেই অথই বলল। কিছু খাবে এখন? তুই আমাকে যেভাবে খাওয়াচ্ছিস, ওভাবে খেতে থাকলে তো বেলুন হয়ে যাব। আমি ভেবে পাচ্ছি না, আমি ওকে বেশি খাওয়ালাম কখন? আরে বেশি দূরে থাক, আমি ওকে খাওয়ালামই কখন? আসলামই তো কালকে। আমাকে চুপ থাকতে দেখে নীরব বলল, কি রে, চুপ করে গেলি যে? না, ভাবছি তোমাকে কখন খাওয়ালাম। সকালে যে দুপুরের জন্য টিফিন দিলি, অতগুলো তো গরু খায় না। তা শুনে আমি বললাম, ও, এক বেলাতেই কাতর হয়ে গেলে তা নিজে খেতে পারো না সেটাই বলো। খামোখা গরুর উপর দোষ দিচ্ছ কেন? অপমান করছিস? অপমান করার মতো কিছু বলেছি? নীরব মুখ বাঁকিয়ে আবারও ঘরে চলে গেল। আমি গেলাম আন্টির কাছে। নীরব কিছু নাই খাইতে পারে, আন্টি তো খাইতেই পারে, কিন্তু কেউই কিছু খাইলো না, তাই আমি রুমে চলে আসলাম। নীরব তখন বলল,
আম্মু খেয়েছে দুপুরে? তোমার কি মনে হয় না খাইয়ে রাখছি? নীরব বই পড়ছিল তখন একটা। আমার কথা শুনে আমার দিকে চেয়ে বলল, সহজ একটা কথা জিগাইলাম, সহজ করে উত্তর দিতে পারোস না? না পারি না। ঝগড়ুটে। আপনি আগে কে করছে? চুপ করে আমাকে একটু সাহায্য করলে খুশি হতাম। নীরব ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি? আপনার জন্য নীল ড্রেস পছন্দ করছি, কালকে পরবেন? কাল? ও, পড়াই যায়। ঢং এমন মনমরা হয়ে বলছে যেন সব দুঃখ ওনারই। নীরব ভ্রু কুঁচকে কিছু বলতে নিবে, তার আগেই আমি বললাম, হইছে। এখন আপনার প্রেম কত গাঢ় ছিল, কত ভালোবাসা ছিল, ইউনিট টাইম, এগুলো বলতে শুরু করে দিবেন না। এমনিতেই মেজাজ খারাপ। বলেই আমি চলে আসলাম। নীরব অথয়ের কথায় হা হয়ে শুনল পুরাটা। যতগুলো কথাও বলছে তার মধ্যে একটা কথাও আমি মনের মধ্যেও আনিনি। এখন আর ও যা ঝাড়লো, বাপরে বাপ, নাহারকে মনে করার টাইমই পাবো না আমি। অবশ্য মনে করতে চাইও না। যতগুলো কথা ঝেড়ে এলাম ততগুলোর একটাও আমার মনের কথা ছিল না, রাগও ছিল না। শুধু এখন উল্টা কোনো রিয়াকশন না দেখায় তাহলেই হবে। সন্ধ্যা তো হয়ে আসলো, ছাদের দরজা লাগিয়ে আসতে হবে, তারপর হয়তো নাস্তা বানাতে হবে। এই টাইমে নীরবদের বাসায় কোনোদিন আসলে দেখতাম আন্টি নাস্তা বানাচ্ছে। কারণটা নীরব, ও বেশিরভাগ সময় রাতের খাবার খায় না, আন্টি বলেছিল। এখন না খাইয়ে তো রাখতে পারবে না, তাই নাস্তা বানাতো। এখন তো সে চাকরি করে, সারাদিন খাটে, তাহলে নিশ্চয়ই ওর খাওয়ার কথা জিজ্ঞেস করে নিতে হবে। না হলে আবার নাস্তা বানাতে হবে। বানাতে হলে আন্টিকে কিছু করতে দিব না। এখন আমি আছি না, আন্টি কি করছে এখন? ঘুমোচ্ছে হয়তো। যাই হোক, নীরবের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে। এই যে, কি? নাস্তা খাবেন নাকি রাতের খাবার? যেটা মন চাই বানিয়ে ফেল। হ্যাঁ, আপনি খুব শোনেন তো আমার কথা। বানিয়ে ফেলবো, তারপর আপনি বলবেন মুড নাই, তখন আমি কি করব? আহা, দেখোস না কাজ করি, তার মধ্যে আবার নাস্তা নাস্তা করস কিল্লাই। তো করব না। যখন পছন্দ হবে না খাবার, তখন সারা রাত খিদার জ্বালায় মরবা। ওইটা ভাল লাগবে? নাস্তা কর। ধরো তোমার নাস্তা। আমার কথায় নীরব আমার দিকে ফিরে তাকালো। তুই এত তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলেছিস? কচু করেছি। কাজের মধ্যে এত কিসের ব্যস্ততা তোমার? 2 ঘন্টা হয়েছে আমার যাওয়া। সব কাজ শেষে তারপর এসেছি, আর বলে তাড়াতাড়ি। ঠিক মতো সময় দেখে বলো। ঘড়ির দিকে তাকিয়ে নীরব আমার দিকে তাকালো। আমার দিকে না তাকিয়ে খাবার শুরু করো, তারপর ঘুমাও। আম্মু। নামাজ শেষে খাবেন। তোমার তো এগুলো খেয়াল থাকে না। কাজের জন্য শুনিনি আজান, তাই বলে তো তুইও ডাক দিসনি। বলে আর দেরি না করে হাত ধুতে গেল। আমিও কিছু বললাম না। সত্যি আমার উচিত ছিল তাকে ডেকে দেওয়া। আমিও অজু করে নামাজ পড়ে নিলাম। নীরব খাওয়া দাওয়া শেষ করে নামাজ পড়তে বসলো। আমি খেয়ে রুমে আসার পর দেখলাম রুম অন্ধকার। লাইট জ্বালিয়ে দেখলাম নীরব ঘুমিয়ে গেছে। ও আজ সত্যিই ক্লান্ত ছিল হয়তো। লাইটটা নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে আমিও তার পাশে আসলাম। তার দিকে ফিরে শুয়ে পড়লাম। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না, ওইভাবেই ঘুমিয়ে গেছি। সকালে নীরবের আগেই ঘুম থেকে উঠলাম। তাকে আর আন্টিকে নামাজের জন্য জাগিয়ে নিজেও নামাজ পড়লাম। নামাজ শেষ করে আন্টি আবারও শুয়ে পড়লেন, আর নীরবও। আমি শুধু নীরবের ব্যালকনিতে এসে দাঁড়ালাম। সকালের আকাশ বাতাস দুইটাই আমার কাছে অধিক প্রিয়। কিছুক্ষণ ওভাবে থাকার পর রান্নার কাজে লেগে পড়লাম। নীরব ঘুমানোর খানিক পরেই জেগে গেছিল। তারপর সেও হাঁটতে বেরিয়েছে। আমার রান্নার মাঝে আন্টিও এসে যোগ দিয়েছেন। নীরব ফিরে আসলে আমরা একসাথে নাস্তা করি। নীরব বেরিয়ে যায় তার কাজে। আজ সে জলদি আসবে, অর্থাৎ হাফ টাইম বলা যায়। আম্মুর সাথে আজ দেখা করতে যাব। আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বাসায় আছে, সেগুলো নিতে হবে। আন্টিকে বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও রাস্তাটা লম্বা নয়, তবুও পথিমধ্যে নাহার আপুর দেখা মিলল। যদিও বিষয়টা কাকতালীয়, আমি তাকে এড়িয়ে যেতে চাইলে সে আমার সামনে এসেই দাঁড়ালো। এতে আমার বিরক্তি লাগলেও বুঝলাম সে আমাকে কিছু বলতে চায়। সে আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করার আগেই বলল, তোমার ভাই কোথায়? ওর এই প্রশ্নে আমি রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। এতদিন ধরে ও আমাকে জানে, অথচ আমার যে কোনো ভাই বোন নেই এইটা কি ও জানে না, নাকি অন্য কিছু বলতে চাইছে? আমি নাহার আপুর দিকে তাকিয়ে বিরক্তি ভাব বজায় রেখেই বললাম, আমার কোন ভাইয়ের কথা বলছেন আপু? আমার তো কোনো ভাই বোন নেই আপু। না নিজের আর না কোনো কাজিন ব্রাদার। আমার যা আছে সব সিস্টার। আমার কথায় নাহার আপু হাসি হাসি মুখে জবাব দিল, কেন? তোমার নীরব ভাই সারাক্ষণ তো তাকেই ভাই ভাই ডাকে, তাহলে ভাই থাকবে না কেন? নাহার আপুর কথায় অনেক রাগ হলো আমার। নীরবকে ভাই ডাকতাম ঠিক, কিন্তু ভাই মানতাম না। এটা তো ও ভালো মতোই জানে।
আর এখন কি না এই মেয়ে আসে আমার জামাইকে ভাই বানাতে? এর কি লজ্জা নেই? প্রথমে প্রেমের নাটক করে, তারপর আবার নিজের বিয়েতে সে ছেলেকে দাওয়াত দেয়, আবার এখন খোঁজ খবর নিতে আসে। আমি তবুও বললাম, তোমার কি লজ্জা নেই? তুমি কি অবস্থা করেছো তার, তা তুমি জানো, এখন আবার তার খোঁজ খবর নিতে আসো কেন? খোঁজ খবর তো নেওয়াই লাগে। তাকে বিশেষভাবে দাওয়াত করেছি কিনা, সে যদি না আসে আমার তো খারাপ লাগবে। আমি মুচকি হেসে বললাম, চিন্তা করো না, সে আসবে আর তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসবে। এখন যাই। আচ্ছা। কেমন সারপ্রাইজ? চিন্তার সাথে জবাব দিল নাহার আপু। তোমাদের কল রেকর্ডস বলেই একটা হাসি দিয়ে চলে আসলাম। আমার ঘরের ব্যালকনিতে বসে আছি। পেন্টিংটার মতো যদি সত্যি নীরব আমার সব বিপদে ধরে ফেলতো। পেন্টিংটাই মূলত আমি আমার জন্মদিনের দিনকার কিছু মুহূর্ত এঁকেছি। সেখানে সবার সাথে ধাক্কাধাক্কি করতে গিয়ে নাহার আপু পড়ে যাওয়া ধরলে নীরব ধরে ফেলেছিল, কারণ সে আপুর পাশেই দাঁড়িয়েছিল। সবাই তখন এটা দেখে তালি দিয়েছিল। বিষয়টা নীরব নাহার আপুকে ধরেছে তাই বলে নয়, কারণ ওরা যে রিলেশনে আছে সেটা হয়তো আমিই জানতাম। বিষয়টা অনেকটা সিনেম্যাটিক বলে সবাই তালি দিয়েছিল। এখন সেই জায়গায় নাহার আপুকে না আমি নিজেকে আঁকছি। হোক কল্পনায়, তবুও ভালো লাগে। আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে দুপুরের দিকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় এসে গোসল সেরেই নীল শাড়ি পরলাম। মেকআপ বরাবরই পছন্দ না আমার। ভেজা চুলগুলোকে হালকা ডিজাইন করলাম। চুড়ি যদিও পছন্দ না, তবুও পরলাম। কানের দুলগুলো চেঞ্জ করছিলাম, তখনই মনে হলো পেছনে কে যেন আসলো। আমি পেছন ফিরে দেখলাম নীরব দরজার পাশে এসেছে। এখনো জুতা খোলায় ব্যস্ত সে। আমাকে খেয়াল করেনি হয়তো। আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম। সেও উপরে তাকিয়েই নীরবের কাছে মনে হচ্ছে তার স্বপ্নে দেখা সেই পরী মনে হয় তার সামনেই এসেছে। যাকে সে কল্পনা করত, আজ সে বাস্তবে দাঁড়িয়ে। নীল শাড়ি, নীল কাচের চুড়ি, খোলা চুল, মুখে কোনো কৃত্রিমতা নেই, যা আছে স্বপ্নের প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু অথই এসব জানলো কিভাবে? কি হলো? ওইভাবে কি দেখো? অথয়ের কথায় নীরব ভাবনা ছেড়ে বাস্তবে এসে বলল। খুব সুন্দর লাগছে তোকে। অথই যেন বিশ্বাসই করতে পারছে না। এটাই কি নীরব বলল? কি বললে আবার বলো। এখন নীরবের মনে হচ্ছে কথাগুলো বলে সে ভুল করেছে। এখন অথই তার মাথা খাবে। তবুও সে একটু সাজিয়ে গুছিয়ে বলল। বললাম যে নীল শাড়ি আর নীল চুড়ি আমার ভীষণ পছন্দ, তাই এগুলো ভালো লাগছে। নীরবের কথা শুনে অথয়ের মুখটা অন্ধকার করে বলল। ও, ফ্রেশ হয়ে নাও। অথয়ের কথা শুনে নীরব আর দেরি না করে চলে গেল। নীরব যাওয়ার পর অথই হালকা হাসলো। এটা ভেবে যে ইনডাইরেক্টলি সে তাকে সুন্দর বলেছে। তারপর ওয়াশরুমের দিকে এক নজর চেয়ে সে নীরবের ডায়েরিটা হাতে নিল। এটা সে বাসরাতে যখন সম্পূর্ণ ঘর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, তখন নীরবের ড্রয়ার থেকে পেয়েছিল। ডায়েরিটাও নীল রঙের। নীরবের প্রায় সবকিছু আকাশি বা নীল রং। এর থেকে প্রমাণ পাওয়া যায় নীল রংটা নীরবের পছন্দ। একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হওয়ায় নোটস আর ডায়েরি থাকাটা খুব সাধারণ ব্যাপার। তবে বেশিরভাগ নোটস যেগুলো কাজের সেগুলো হয়তো বইয়ের সেলফে আছে, নয়তো টেবিলের উপর। কিন্তু এটাই ড্রয়ারে রাখা, তাও আবার যত্ন সহকারে। প্রেম কাহিনী তো নীরব লিখবে না, কারণ যারা নিজের মনের ভাব কারো কাছে প্রকাশ করতে পারে না কিংবা একতরফা ভালোবাসা হয়, তারাই বেশিরভাগ ডায়েরি লিখে বলে অথই মনে করে। কিন্তু ডায়েরিতে লিখেও কি কোনো লাভ তো হয় না। সে যাই হোক, যদি এটা প্রেম না হয় তাহলে কি নিয়ে এখানে লেখা আছে সেটা জানার প্রবল আগ্রহ জাগে তার মনে। আর তখনই ধীরে ধীরে জানতে পারে নীরবের কাল্পনিক সেই মেয়ের কথা। সেখানে কিন্তু ও কারো নাম উল্লেখ করেনি, তার নীল ড্রেসই পরে বাছাই করে দুজনের জন্য। আর আজও সেভাবেই সেজেছে। অন্য তেমন গুরুত্বপূর্ণ কিছু পায়নি সেই ডায়েরির মধ্যে। যা আছে তা হচ্ছে নীরবের কয়েকটা ইচ্ছা, যা সে তার কাল্পনিক সঙ্গীকে কল্পনা করে লিখেছে। তাই অথই আর সেদিক পড়েনি। সে চায় নীরব নিজ থেকে তাকে নিয়ে সেই ইচ্ছাগুলো পূরণ করুক, আর অথই বরাবরের মতে মুক্ত হয়ে তা উপভোগ করুক। তার মনে হচ্ছে দিনটি বেশি দূরে নয়। ডায়েরিটা আবার আগের জায়গায় রেখে অথই চুপটি করে বসলো। নীরব এখনই শাওয়ার নিয়ে বেরিয়ে আসবে হয়তো। অথই ব্যালকনিতে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো। তার মিনিট দুয়েক পরে নীরব বেরিয়ে আসলো।
পরনে রয়েছে নীল পাঞ্জাবি, উপর দিয়ে লাল কোটি আর সাদা পায়জামা। চুলে হাত বুলাতে বুলাতে নীরব এগিয়ে আসলো অথয়ের দিকে। নীরবকে এক নজর দেখে অথই মুগ্ধ হলো। যতটা ভেবেছিল তার চেয়েও বেশি সুন্দর দেখাচ্ছে তাকে। নীরব ভ্রু উঁচিয়ে তাকিয়ে আছে তার দিকে, অথচ তার খেয়ালই নেই। নীরব জিজ্ঞেস করলো, কি দেখি স্বভাবে? তোমাকে। আনমনে উত্তর দিল অথই। নীরব মুচকি হেসে এগিয়ে গেল তার দিকে। তারপর গ্রিলে হেলান দিয়ে বুকে দুই হাত গুজে জিজ্ঞেস করলো। তাই? নীরবের এমন নেশাত্মক কণ্ঠস্বর শুনে অথয়ের অপ্রস্তুত হয়ে পড়ল। তারপর নীরবের দিকে চেয়ে দেখলো সে এখনো আগের ন্যায় দাঁড়িয়ে আছে, আর ঠোঁটের কোণে মুচকি হাসি বিদ্যমান রয়েছে। এতেই যেন অথয়ের ঘায়েল হয়ে পড়েছে। তাই চট করে সে অন্যদিকে ফিরে বলল, এখানে দাঁড়িয়ে আছো কেন? অনুষ্ঠান শেষ করে যাওয়ার ইচ্ছা আছে নাকি? বলেই ঘর থেকে বেরিয়ে আসলো আর স্বস্তি নিঃশ্বাস ফেললো। আর একটু পর নীরব ঘর থেকে বেরিয়ে আসলো। চুলগুলো সেট করে এসেছে সে। দুজনে মিসেস হিয়ার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লো। ঠিকানা অনুযায়ী নাহারের বাসা বেশি দূরে নয় বলে দুজনেই একটা রিক্সা নিল। পাশাপাশি দুজনে রিক্সায় বসে আছে, কারোর মুখে কোনো কথা নেই। অথয়ের পিঠ পর্যন্ত ছড়ানো কেশগুলো বারংবার নীরবের মুখ স্পর্শ করছে। এতে নীরবের বিরক্ত লাগছে না, বরং ভালোই লাগছে। শ্যাম্পু আর চুলের ঘ্রাণ যেটাই হোক, নীরবের কাছে ভালো লাগছে। অথয়ের মুখের সামনে বারবার চুল চলে আসায় সেই সরাতে সরাতে বিরক্ত হয়ে গেছে। হয়তো চুল ছেড়ে আসতেই হতো না, এই ধারণা ওর মনে রিপিট হচ্ছে। তখনই তার ঘাড়ে সেই শীতল স্পর্শ অনুভব করে। চট করে বাম দিকে ফিরে দেখে নীরব ওর দুই পাশের চুলগুলো সব পেছনে আনছে। তারপর হাত দিয়ে সবগুলোকে ধরে রেখে মৃদু হেসে অথয়ের উদ্দেশ্যে বলল, আর বিরক্ত করবে না, আমি এটা ধরছি, তুই তোর শাড়ি সামলা। বলে সমান দিকে চোখ রাখলো নীরব। অথই আর আঁচলের দিকে তাকিয়ে দেখলো অনেকটাই পায়ের দিকে চলে গেছে। চুলের দিকে খেয়াল করতে গিয়ে আঁচলের দিকে খেয়ালই করেনি সে। সেও মুচকি হেসে আঁচলটা দুই হাতে চেপে বসলো। এখন মনে হচ্ছে চুল ছেড়ে এসে ভুল করেনি সে। খোলা চুলে না আসলে এই ছোট্ট কেয়ারটা মিস করতো সে। নীরবের এই অল্প কেয়ারে হয়তো বাস্তবে অনেক রূপ ধারণ করবে। পাক্কা 10 মিনিট বাদে নীরবের রিক্সা একটা বাড়ির সামনে থামলো। হরেক রকম ফুল নিয়ে সাজানো হয়েছে গেট, আর চারতলা বাসাটাতে লাইট ঝোলানো রয়েছে, হয়তো রাতের জন্য। রিক্সা ভাড়া মিটিয়ে সামনের দিকে এগিয়ে গেল তারা। এত এত মানুষ এখানে থাকারই কথা। সরকারি চাকরিজীবীর বিয়ে বলে কথা। যার টাকা আছে তার আত্মীয় আর লোক দেখানোর ভালোবাসার অভাব নেই, যেমন ভালোবাসা দেখাচ্ছে নাহার। ভিড়ের মাঝে বারবার লোকজনের ধাক্কা খাচ্ছে অথই। তাই না পেরে সে নীরবকে বলল, একা একা এগিয়ে না গিয়ে আমাকে সঙ্গে নিলে কি তোমার ক্ষতি হবে? ভিড়ের মাঝে হারিয়ে যাচ্ছি তো। নীরব ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো অথই তার দিকে চেয়ে আছে, আর মাঝে মধ্যে মানুষের দিকে বিরক্তকর দৃষ্টি নিক্ষেপ করছে। সে অথইর দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে বলল, আস্ত বাচ্চাকে বিয়ে করেছি আমি, পুলিশে না ধরলেই হয়। এই কথা অথই শুনতেই বলে উঠল, বাচ্চাদের মতো কি দেখলে? এত মানুষের মাঝে ধাক্কা খাচ্ছি বলে তোমাকে ডাকলাম, না হলে অজানা জায়গায় হারিয়ে গেলে তোমাকেও খুঁজে পাবো না, বাড়ির রাস্তাও খুঁজে পাবো না। সেটাই তো, বাচ্চাদের কাজ, অজানা জায়গায় তারা হারিয়ে যায়। সেই জন্য একটা বড় মানুষ পাশে থাকা দরকার। আর এই মুহূর্তে সে বড় মানুষটা আমি। কিন্তু আমি। আমার চেয়ে তুই ছোট, এটাই শেষ কথা। এবার চুপটি করে এখানে বস। একটা চেয়ার দেখিয়ে বলল নীরব। অথই ওখানে বসে চারদিকে চোখ ঘুরিয়ে সবটা দেখতে লাগলো। সামনে নাহার তার বরের সাথে মহা খুশির সাথে কথা বলছে। নীরবের সাথে কথা বলছিল বলে সে ওদের খেয়ালই করেনি। হঠাৎ তার মাথায় কালকের কথাটা আসতেই সে চট করে হালকা চিল্লিয়ে বলল। নাহার আপু। নিজের নাম শুনে নাহার চারিদিকে চোখ ঘুরিয়ে দেখলো তার সামনে কিছুটা দূরে অথই রয়েছে। তার পাশে নীরব রয়েছে। অথয়কে দেখে তার চোখ আপনা আপনি ছোট হয়ে গেল। সে তো নীরবকে দাওয়াত করেছিল, তাহলে অথয় এখানে কেন? সে কি নীরবের সাথে এসেছে? এই প্রশ্ন ভাবা বাদ দিয়ে সে এখন সকালে বলা অথয়ের কথাটা নিয়ে ভাবছে। সত্যি কি নীরবের কাছে তার আর নাহারের বলা কল রেকর্ডিংস আছে? থাকলে তো ভারী চিন্তার বিষয়। ভেবেই নাহারের চোখ মুখে চিন্তার ভাঁজ দেখা দিল।
যদিও কোনো অশ্লীল কথাবার্তা হয়নি তাদের মাঝে, তবুও যা হয়েছে তাও কি এভাবে সকলের সামনে ফাঁস হয়ে যাবে? তাহলে তো তার ফ্যামিলির সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। সাথে সে হারাবে সোনার ডিম পাড়া মুরগি, অর্থাৎ যার সাথে তার বিয়ে হচ্ছে। নাহারের এত ভাবনার মাঝে অতই তার সামনে চলে এসেছে, সে খেয়ালই করেনি। অথই এসেই বলল, কি গো আপু, ভুলে গেলে নাকি? তোমাকে 2-3 বার ডাক দিলাম, তুমি শুনলেই না। তোমার সারপ্রাইজ গিফট নিয়ে এসেছি, সেটাই বলতে এলাম। এখন যাই, আচ্ছা? অথই যেতে নিতেই নাহার তাকে থামিয়ে ভয়াত্মক মুখে বলল। তুমি কি সত্যি রেকর্ডিংস নিয়ে এসেছো? নাহারের এহেন কথা শুনে অথয়ের বেশ লাগছে। তারপর সে বলল, সবাই তো তোমার মতো না। যাই হোক, সেটা তো গিফট করার মতো বিষয় না। তাই যা গিফট করা যায় তা নিয়ে এসেছি। আর এই যে মেয়েটা গিফট রিসিভ করছে, কি যেন নাম তার, তাকে দিয়ে এসেছি। আর সারপ্রাইজ তো আমি। আমাকে দেখে অবাক হওনি? নাহারের ভয় কিছুটা হলেও দূর হলো অথয়ের কথা শুনে, কিন্তু অবাক তো সে হয়েছে। কেন অথই এখানে? এই প্রশ্নের উত্তর তো সে জানে না, যেহেতু সামনে থেকেই উত্তর আসছে। তাহলে ক্ষতি কি শুনতে? তাই সে বলল। অনেক হয়েছে, সত্যি করে বলো তো, তুমি এখানে কেন? অথই কিছুটা লজ্জাভাব মুখে এনে বলল। জামাই যেখানে থাকবে বউ তো সেখানেই থাকবে, তাই না? এতক্ষণ নাহারের ভ্রু কুঁচকানো থাকলেও মুখে একটা অবাক ভাব এসেছে। আজ যে সে কত অবাক হবে! নাহারের মুখ দিয়ে আপনা আপনি বের হলো, কখন? ধরো 2 দিন হয়েই গেল। বলেই আর না দাঁড়িয়ে সে চলে গেল। নাহার ভেবেছিল তার যাওয়ার পর নীরবের হাসি মুখ সব গায়েব হয়ে যাবে, কিন্তু উল্টো সে বিয়ে করে বসে আছে। সে অতএর দিকে তাকিয়ে দেখলো সে নীরবের কাছে গিয়ে দাঁড়াতে নীরব ওকে কোনো কারণে বকাঝকা করছে, আর অতই হাসছে, অর্থাৎ নীরব ওকে শাসন করছে। এতটা অধিকার বোধ সে নাহারের প্রতিও দেখায়নি। বিষয়টা অজান্তে নাহারের খারাপ লাগলো। এই মুহূর্তে কেন জানি নাহারের এই বিয়ে ছেড়ে ছুড়ে নীরবের কাছে যেতে ইচ্ছে করছে, তবে সেটা সম্ভব না। নাহার দৃষ্টি সরিয়ে তার হবু বরের দিকে তাকালো, তবুও দৃষ্টি বারংবার ওদের দিকেই যাচ্ছে। চেয়েছিল ছ্যাঁকা দিয়ে শান্তিতে বিয়ে করবে, কিন্তু এখন নিজে সেই ছ্যাঁকার ব্যথায় অনুভব করছে। এই, কিসের এত কথা তোর নাহারের সাথে? হ্যাঁ, বললো একটু কথা বলে আসি, আর মহারানী গিয়ে এতক্ষণ পর আসছে। বলি, কি এত কথা বলছিলি? হুম? ও আল্লাহ, এত চিল্লাচিল্লির কি আছে? নাহার আপুর সাথে এমনি একটু কথা বলতে গেছিলাম। সে বাদ দাও, কখন বাসায় ফিরে যাবে সেটা বলো। আঙ্কেল তো বাসায় থাকেন না বেশিরভাগ সময়। আন্টি একা আছেন হয়তো। তো আমাদের বিকেলের মধ্যেই ফিরে যাওয়া উচিত। হুম, তা তো অবশ্যই। আমাদের বিকালের মধ্যেই ফিরে যেতে হবে। কিন্তু আসলামই তো মাত্র, আমাদের কোনো চেনা পরিচিতও নাই এখানে। কিভাবে সময় কাটাবো? হঠাৎ এসে হঠাৎ গায়েব হয়ে যাওয়া তো মানায় না। পরিচিত নাই, কিন্তু পরিচিত হতে কতক্ষণ? চলো, সবকিছু সম্পর্কে পরিচিত হই। এরপর গায়েব হয়ে যাব দুইজন। মন্দ বলিসনি, চল বাসাটা ঘুরে দেখি। বিকেলে আসার কথা থাকলেও নীরব এবং অথই সন্ধ্যার একটু আগে বাসায় ফিরেছে। সেখানে তাদের দুজনের মন টিকেনি। একে তো অচেনা পরিবেশ, তার উপর এত অচেনা মানুষ, সব মিলিয়ে অস্বস্তিকর। তাই তারা আবারও রিকশায় করে বাসায় ফেরার সিদ্ধান্ত নেয়, কিন্তু হঠাৎ নীরবের কি হলো কে জানে, রিকশাওয়ালাকে অন্য পথ দিয়ে যেতে বলল। অথই জিজ্ঞেস করলে বলল। গেলেই দেখবি কোথায় যাচ্ছি। কিছুক্ষণ পর রিকশা থামলো একটা নদীর পাশের রাস্তায়। ভাড়া মিটিয়ে নীরব অথয়ের হাত ধরে নদীর দিকে এগিয়ে গেল। বিকাল তখনও হয়নি, দুপুরের সময় পার হয়নি বলা যায়। তবুও নদীর পাশ বলে একটু পর পর শীতল হাওয়া গায়ে লাগছে। দুই একটা বাদাম বিক্রেতার ফুচকাওয়ালা বসে আছে কাস্টমারের আশায়। ব্যস্ত শহরে সব সময় মানুষের আনাগোনা। বিকেল হলে হয়তো জায়গাটা এখনকার মতো ফাঁকা থাকবে না। এখনই দুই একজনের আসা যাওয়ার বলে দিচ্ছে। কিছুটা একলা সময় কাটানোর আশায় মানুষ এখানে আসে। দালান কোটার ভিড়ে প্রকৃতির খুঁজে আসে। নীরব অতইকে ইট আর সিমেন্টে দিয়ে বানানো একটা বসার জায়গায় বসতে বলল। তারপর দুজনের জন্য বাদাম কিনলো। দুজনে চুপচাপ চারপাশের প্রকৃতি দেখতে দেখতে খাচ্ছে। মাঝে মাঝে বাতাসের সাথে গাছের পাতা গায়ে এসে পড়ছে। পা ভিজিয়ে দুজনে নদীর পাড়ে খানিকটা হেঁটে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই সামান্য কাজে যে সময় পার হয়ে গেছে তারা টেরই পায়নি। অথই যেন আজ নতুন নীরবকে দেখলো।
ওর কাছে মনে হয়নি নীরবের মনে অন্য কারোর বসবাস। মনে হয়েছে অন্য স্বাভাবিক জুটির মতো। নীরব আজ সবটা মন থেকেই করেছে। যদিও ওর বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেই ভাবলো যখন ছুটি নিয়েছে তাহলে সেটাকে কাজে লাগাতেই পারে। আজ তার ইচ্ছের মধ্যে একটা পূরণ করলো সে। নিজের প্রিয় মানুষের সাথে কিছু সময়। সে যতটা ভেবেছিল সেরকম খারাপ লাগা তার মধ্যে কাজ করেনি নাহারের বিয়েতে। কেন জানি তার খুশিই লাগছে। অথয়ের সাথে মুহূর্তটা উপভোগ করে তার অধিক ভালো লাগছে। দুজনে যদিও গোসল করেছিল, কিন্তু এখন আবারও ঘামে ভিজে গেছে বলে আবারও দুজনেই গোসল করলো। মাগরিবের নামাজ শেষে দুজনে ছাদে আসলো। দুজনের হাতেই চায়ের কাপ। আকাশ মেঘলা। রাতের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বাতাস বইছে বলে দুজনের ছাদে চা পান করতে এসেছে। চা শেষে খালি চায়ের কাপ দুটো একপাশে রেখে নীরব অথয়ের দিকে তাকিয়ে বলল। তোর কখনো খারাপ লাগে না? অথয় নীরবের দিকে তাকিয়েছিল। তার প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো। কিসের জন্য? এই যে তোর বিয়ে করা বর অন্য একটা মেয়েকে ভালোবাসে, তোকে না? আজ বাসে না, একদিন তো বাসবে। যদি সে একদিন না আসে? ভালো না বাসুক, ঘৃণা তো আর করে না, ডিসরেসপেক্টও করে না, তাহলে এইভাবেই চালিয়ে যেতে পারবো। বলে কাপ দুটো নিয়ে চলে গেল। নীরব শুধু তার যাওয়ার দিকে তাকিয়ে বলল। সে একদিন খুব শীঘ্রই আসবে। অনেক ভালোবাসতে চাই তোকে। তোর চিন্তা ভাবনা বারবারই আমাকে মনে করায় সেদিন বিয়েটা করে ভুল করিনি। কাঁথা মুড়ি দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে নীরব। নিচে আসার পর থেকে হাঁচি দিয়েই চলেছে সে। সন্ধ্যায় গোসল করার ফলে এমনটা হয়েছে। ছোট থেকে নীরবের ঠান্ডা কাশি সামান্য কারণে হয়, আর তাই সন্ধ্যায় গোসল তার শরীর মেনে নিতে পারেনি বলে এই অবস্থা। অথই বাসায় নেই। সন্ধ্যার পর তার বাসা থেকে ফোন এসেছিল, তার আম্মু খুব অসুস্থ। সেবা করার মতো কেউ নেই। চোখ খোলাও রাখতে পারছে না তিনি। কয়েকদিন ধরে কেমন খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিলেন, আর তার ফলস্বরূপ তিনি অসুস্থ হয়ে গেছেন। নীরবে গিয়ে অথৈকে রেখে এসেছে। তখনও দুই একবার হাঁচি দিয়েছিল সে। অথৈ বলেছিল যাওয়ার সময় ওষুধ নিয়ে যেন সে বাসায় ফিরে, কিন্তু অতিরিক্ত বীরত্ব দেখাতে গিয়ে সে বলেছিল। অল্প একটু ঠান্ডা লেগেছে, সেরে যাবে। তার জন্য আবার ওষুধ লাগবে কেন? কিন্তু সবার শরীর যে একই রকম হয় না। কিছু মানুষ অল্পই অসুস্থ হলেও তাদের অবস্থা খারাপ হয়ে যায়, বেশি হয়ে যায়। নীরব তাদেরই একজন। মিসেস হেয়া তাকে ওষুধ দিয়েছেন। সে ঘুমিয়ে আছে এখন। আশা করা যায় একদম সকালে ঘুম ভাঙবে। আর ওষুধ যেহেতু দ্রুত সেবন করা হয়েছে, তাই রোগ শরীরে না ছড়িয়ে সুস্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে। অথই তার মায়ের পাশে বসে আছে। অসুস্থ হলে চোখ মুখে অবস্থা প্রচুর খারাপ দেখায়। ওনার হয়েছে তাই। এদিকে মায়ের জন্য খারাপ লাগছে, অন্যদিকে নীরব কি করছে সেই চিন্তাও তার মাথায় রয়েছে। অথই যাওয়ার পর থেকে তার মা একা হয়ে গেছেন। তাকে আর একা একা খেতে ভালো লাগে না। কোনো কাজে মন বসে না। একা বাড়িতে থেকে এই চেনা বাড়িটাও অচেনা মনে হয়। সঙ্গীহীনতার ফলে তিনি অসুস্থ হয়ে গেছেন। এই অবস্থায় অথই তাকে কোনো কথাও বলতে পারছে না। তার খুব ইচ্ছে করছে কিছু কথা শুনিয়ে দিতে। সব সময় শুধু তাকে বলতো, সময়ের কাজ সময়ে করবি, নিজের যত্ন নিবি। আর আজ নিজের শরীরের প্রতি কোনো যত্ন নাই। চোখ বন্ধ করে শুয়ে আছেন তিনি। অথয়ের ফোনটা নিয়ে উঠে আসলো। লাইট নেভাতে গিয়েও নেভালো না। নীরবকে ফোন করলো, তবে আন্টি রিসিভ করলেন। নীরবের অসুস্থতার খবরও দিলেন। অথই জানিয়ে দিল সে দুই একদিন এখানে থাকবে, কারণ তার আম্মু অনেকটা সুস্থ। তার আব্বু কাল আসবে। তিনি আউট অফ টাউন। কথা বলে ফোন রেখে দিলাম আমি। এদিকে আম্মু অসুস্থ, ওইদিকে নীরব। আম্মুকে ছেড়ে যেতে পারবো না, আর নীরবের কাছে যাওয়ার কোনো অজুহাতও নেই। তাই চুপচাপ আম্মুর পাশেই শুয়ে পড়লাম। সকালে নীরবের ঘুম ভাঙলো অনেকটা দেরিতে। পাশে কি যেন নেই মনে করতে তার মনে হলো অথই নেই। সে চুপচাপ উঠে হাত মুখ ধুয়ে এসে নাস্তা করে অফিসে চলে গেল। সন্ধ্যায় ফিরতেই তার মা দরজা খুলে দিল। সে ভিতরে এসে কাপড় চেঞ্জ করে অথয়কে কোথাও দেখলো না। অথয় বলেছিল কালকের মধ্যেই চলে আসবে, অর্থাৎ আজ আসার কথা ছিল, কিন্তু আসে নাই। তাই সে তার মায়ের ঘরে গেল। গিয়ে দেখলো তার মা ঘরে নেই। রান্নাঘরে উকি দিয়ে সে দেখলো তার মা থালা বাসন পরিষ্কার করছেন। সে তার মায়ের দিকে এগিয়ে গেল। যদিও সহজ একটা কথা, তবুও কিভাবে বলবে সে ভেবে পাচ্ছে না। তাই চুপচাপ থাকলো।
তার মা তাকে উৎকুশ করতে দেখেই বললেন। কিছু বললে বলে ফেল। অথই আসে নাই আম্মু? মিসেস হিয়া একবার নীরবের দিকে তাকিয়ে আবার থালা বাসন ধোয়ায় মনোযোগ দিয়ে বললেন। কাল রাতে ফোন করেছিল, তোর আন্টি খুব অসুস্থ, তাই অথই চাইলেও আসতে পারবে না। ফোন করে জানিয়েছিল 2-1 দিন থাকবে। তুই ঘুমিয়ে গেছিলি বলে আমি ধরেছিলাম। চাইলে দেখে আসতে পারিস। আর চাইলে কি আমাদের দেখে আসা উচিত। নীরব কিছু না ভেবেই বলল। তার মাকে রেডি হতে আর সে গেল বাজারে কিছু ফলমূল কিনতে। তার 5 মিনিট পরেই তারা বাসায় গিয়ে পৌঁছালো। কলিং বেল চাপতেই আমি গিয়ে দরজা খুললাম। আন্টি আর নীরবকে একসাথে দেখে আমি বেশ অবাক হলাম। না বলে হঠাৎ আসায় অবাক হয়েছি। দুইজনকে ভেতরে আসতে বলে কিচেনের উদ্দেশ্যে যেতে গেলে নীরব আমার হাত ধরে ফলের ব্যাগটা ধরিয়ে দিল। তারপর সে ঘরে চলে গেল আম্মুর সাথে কথা বলতে। কিছুক্ষণ পর সে ফিরে আসলো আমার কাছে। আমি তখন নাস্তা বানাচ্ছিলাম। সে আমার পাশেই দাঁড়ালো। আমি তার দিকে না তাকিয়েই বুঝলাম। কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম, আমাকে মিস করো নাই? নীরব হালকা হেসে বলল, করেছি। তার হাসি মুখ দেখে অজান্তে মুখে লজ্জা এসে ভর করলো। তুই করস নাই? উত্তরটা তো জানেন। বাসায় কবে ফিরবি? আমি অসহায় মুখ করে তার দিকে তাকিয়ে চা নামিয়ে বললাম, এখন যেতে চাই, তবে সম্ভব নয়। নীরব হালকা শ্বাস ফেলে বলল, আঙ্কেল আঙ্কেল কবে আসছেন? আজই। দোয়া করো আম্মু যেন জলদি সুস্থ হয়ে যায়। আব্বুকে বলবো এবার যেন এখানে থাকে, আর ব্যবসার কাজে যেন বারবার বাইরে না যায়। তুমিও আঙ্কেলকে বলো যেন তিনিও এখানেই নিজের বাসায় থাকেন। তাই যেন হয়। নাস্তা শেষ করে নীরব চলে যেতে চাইলেই আমি আটকানোর জন্য বলি, আন্টি আজ থেকে যাও না। আন্টি হেসে বলল, সহজ ভাষায় বল, কাকে থাকতে বলছিস? আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। আম্মু চোখ বন্ধ করে আছেন। অসুস্থতার জন্য শরীর দুর্বল হওয়ায় একটু পর পর ঘুমিয়ে যান। এখনো তাই, নয়তো আরো লজ্জা পেতে হতো। আন্টি বলল, আমাকে বাসায় দিয়ে আয়, তারপর ফিরে আয় আবার। আমি আর নীরব একসাথে না বলে উঠলাম, কারণ আমরা দুজনেই নারাজ। আন্টি একা থাকবেন এটা তো মানা যায় না। তাই বললাম, আন্টি তুমি আম্মুর পাশে শুয়ে যাও, একা যেও না প্লিজ। নীরবও আমার সাথে সহমত প্রকাশ করলো, আর আন্টিও আর না করলেন না। রাতের খাবার শেষ করে আন্টি আর আম্মুকে বিছানা ঠিক করে দিয়ে সব গুছিয়ে আমি রুমে ফিরলাম। নীরব রুমে ছিল না, তাই ব্যালকনিতে এসে দেখলাম সে বসে আছে। আমিও তার পাশের টুলটায় বসলাম। আমার উপস্থিতি পেয়ে সে আমার দিকে ঘুরে বসলো। ব্যালকনি অন্ধকার থাকায় বাইরের হালকা আলোগুলোকেও ব্যালকনিটা সুন্দর লাগছিল। ঘুমাবে না? হ্যাঁ। চলো তাহলে। নীরব আমার কথায় উঠে দাঁড়ালো। আমিও তার পেছন হাঁটতে গেলাম, কিন্তু হঠাৎই সে দাঁড়িয়ে গেল আর তার সাথে আমিও দাঁড়িয়ে গেলাম। হঠাৎই সে বেলকনির লাইট জ্বালিয়ে দিল। কিছুক্ষণ অন্ধকারে থাকায় সে আলো চোখে লাগায় আমি 2 হাতে চোখ ঢেকে নিলাম। চোখ খুলেই দেখলাম নীরব আমার করা পেন্টিংটার দিকে তাকিয়ে আছে। নীরব কি এক্সপ্রেশন দিবে এখন? নীরব আমার দিকে ঘুরে ভ্রু কুঁচকে তাকালো, আর নাহারের জায়গায় যেমন নিয়েছি তেমনি পেন্টিংটাতেও নিজেকে এঁকে ফেলেছি। সে কি রাগ করবে? আমি হাসার চেষ্টা করে বললাম, ওভাবে কি দেখো? তুই এঁকেছিস? হুম। তার দিকে একবারও তাকাচ্ছি না আমি, একবার এই দিকে আবার ওই দিকে তাকাচ্ছি। তা দেখে সে ফিক করে হেসে উঠল। তা দেখে আমি বললাম, হাসো কেন? আমি আমার বেনুনি করা চুলের মাঝেও কয়েকটা অবাধ্য চুল কানের পাশে ছুঁয়েছিল। নীরব সেগুলোকে হাত দিয়ে কানের পাশে গুজে দিল। তার স্পর্শে খানিকটা কেঁপে উঠলাম আমি, তবুও বুঝে ওঠার চেষ্টা করছিলাম সে কি করছে। হুট করে সে ব্যালকনির লাইট অফ করে দিল। আমি তা দেখে বললাম, আরে লাইট অফ করতে? পুরো কথা শেষ করার আগেই সে আমার মাথার পেছনে এক হাত দিয়ে তার কাছে টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। তার স্পর্শে পুরো স্তব্ধ হয়ে গেলাম আমি। তারপর সে আমাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে গেল। তারপর শুইয়ে দিয়ে বলল, লাইট অফই থাকবে এখন। সকালে নীরব আর আন্টি নাস্তা করে বিদায় নিল। আমি সামনে যাইনি একবার। নাস্তা দেওয়ার সময় শুধু ছিলাম। তারপর সারাটা দিন শুধু এই ভাবনাতেই গেল যে নীরব হঠাৎ কাছে কেন আসলো আমার। এমনটা না যে আমি খুশি হইনি, কিন্তু নীরবও কি খুশি হয়েছে, নাকি আমার প্রতি অবিচার হচ্ছে ভেবে কাছে এসেছে? শুধু এই কারণেই ভাবাচ্ছে আমাকে। সন্ধ্যায় হঠাৎ নীরব ফোন দিল। এ সময়টাতে সে সাধারণত অফিস থেকে ফেরে। এমনি দিন হলে একবার সম্পূর্ণ রিং হওয়ার আগেই রিসিভ করতাম, তবে এখন একটা দ্বিধা কাজ করছে। এমন ভাবতে গিয়েই প্রথমবার কল কেটে গেল। দ্বিতীয়বারের বেলায় রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে নীরবের কণ্ঠ ভেসে আসলো। তবে স্বাভাবিক কণ্ঠ না,
উত্তেজনা বা ভয় পেলে কণ্ঠ যেরকম শোনায় তেমন। তাই ভয় লজ্জাকে একপাশে রেখে আমিও কথা বলা শুরু করলাম। অথই, বলো। আই আই এম এক্সট্রিমলি সরি। মানে আমি সেরকম করতে চাইনি। আমি মানে কিভাবে যে কি হয়েছিল আমার, তো তুই তুই প্লিজ কিছু মনে করিস না। নীরবের কথা শুনে আমার কি বলা বা করা উচিত কিছু বোধগম্য হলো না। অশ্রুকণাও যেন চোখে আসছে না। তুমি ভালোবেসে কাছে আসোনি আমার? অবাক হয়ে বললাম আমি। আমি বললাম তো। অপরাধ বোধের সাথে বলতে গিয়েও পারছে না। তোমাকে আর কিছু বলতে হবে না। নারী দেহ ছোঁয়া সাধনার বিষয়। ভালোবেসে ছুতে হয়। আমার মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু তোমার মধ্যে? তাহলে কি ধরে নিব তুমি চাহিদার জন্য? খট করে কল কেটে দিলাম আমি। আর কিছু বলতে পারলাম না। ইচ্ছে ছিল জলদি ফিরে যাব, তবে এখন ইচ্ছেটাই শেষ হয়ে গেল। যাকে এতটা বিশ্বাস ভালোবাসা দিয়েছি সে কি না, সেও অন্যদের মতো পাশে আসলো শুধুই নিজের। নীরব উদাসীন মনে তার বেলকনিতে বসে আছে। সে সত্যি এরকম কিছু করতে চায়নি। সেও চেয়েছিল ভালোবেসে অথৈকে কাছে টেনে নিতে। তাহলে কেন সেই পারল না? সে কি দেহের প্রতি এতই দুর্বল হয়ে গেল যে আর কিছুদিন অপেক্ষা করতে পারল না? তার স্ত্রী থেকে এত বড় অপবাদ পেয়ে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তার। এখন অপরাধবোধ তাকে কুরে কুরে খাচ্ছে। সে কি করবে? ক্ষমা চাইবে? ক্ষমা চাইলেও কি পাওয়া যায়? ক্ষমা হয়তো পাবে, তবে আগের মতো বিশ্বাস ভালোবাসা কি আদৌ পাবে? কিছু ভাবতে পারছে না সে। তাই চুপচাপ চোখ বন্ধ করে রাখলো। তবে তখনও অতএর চেহারা ভেসে আসছে। তাই সে রেগে ব্যালকনি থেকে উঠে চলে গেল আর শব্দ করে দরজা লাগিয়ে দিল। কি করবে এমনিতে মাথায় আসছে না। তার উপর শান্তিতে বসতেও পারছে না। তাই সে আবারও অতইকে কল করলো। চুপচাপ টিভির দিকে চোখ রেখে বসে আছি আমি। পাশে আব্বু বসে কার সাথে যেন কথা বলছে। আম্মু এখন একটু সুস্থ, কিন্তু তবুও তাকে ঘরেই থাকতে বলেছি। দৃষ্টি টিভির দিকে থাকলেও মনোযোগ নেই। হঠাৎ মোবাইলের রিং বেজে উঠল। তাকিয়ে দেখলাম লাভ উঠে আছে, অর্থাৎ নীরবের কল। হঠাৎ কেন ফোন করবে ও? বিরক্ত লাগছে বলে ফোন থেকে চোখ সরিয়ে আবারও টিভির দিকে তাকালাম। তবে পাশে যে আব্বু আছে তা আমার খেয়ালই ছিল না। তিনি নিজের ফোনে কথা শেষ করে আমাকে জিজ্ঞেস করলেন। কে কল করেছি? আমি চুপচাপ বললাম, নীরব ভাইয়া। আমার কথা শুনে আব্বু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বললেন, কি ধরনের কথা এগুলো অথই? স্বামী হয় সে তোমার, আর ভাই বলছো? কোনো দরকারে ফোন করেছো হয়তো। এখনই ধরো। কেন ধরবো আব্বু? ভালো লাগছে না আমার। ঝগড়া করেছো নাকি? বিয়ের 2 দিন হতে না হতেই ঝগড়া? নিজের পছন্দে বিয়ে করেছো কিন্তু। বলে রাখা ভালো, সব জায়গার মতো আমার আব্বু এখানে ভিলেনের মতো নীরব ভাইয়ের সাথে বিয়ে দিতে চাইছিলেন না। যদিও সেটার কারণ নীরব ভাইয়ের চাকরি পাওয়া নিয়েছিল। আমি দাঁতে দাঁত চেপে বললাম, কোনো সমস্যা হয়নি আব্বু, এরকম করো কেন? মাথা ব্যথা করছিল বলে ধরতে চাইনি বলে টিভি অফ করে ফোন নিয়ে ঘরে চলে আসলাম। দরজাও লাগিয়ে দিলাম। এখন আচ্ছা মতো ঝগড়া করলেও কেউ টের পাবে না। এইদিকে আমার যাওয়ার পর আব্বু হালকা হাসলেন। আমার স্বভাব চরিত্র তিনি ভালোই জানেন। এখন হয়তো রাগ করছি, তবে সেটা বেশিক্ষণ থাকবে না। আব্বু ঘুমাতে চলে গেলেন। হ্যালো। অথই, এত সময় লাগে? কিসের সময়? আপনি ফোন দিছেন কেন সেটা আগে বলেন। ফোনও দিতে পারবো না? অবাক হয়ে বলল নীরব। না, পারবেন না। তাহলে ফোন কেটে দিচ্ছি। অভিমানের সুরে বলল নীরব। তার অভিমানী কণ্ঠ আগে কখনো শুনিনি। অভিমান তো তার সাথেই করা যায়, যে আপন হয়। তাহলে কি সে আমায় আপন ভাবছে? মুখের কোণের বিরক্তি হাসিতে পরিণত হলো। তবুও সেই হাসিকে আড়াল করে বললাম, কেন কাটবেন কেন? আগে বলবেন ফোন করার কারণ। তুই আমাকে মাফ কর। আমি আমি বুঝি নাই তোর খারাপ লাগবে। মাফ চাইবেন ভালো কথা, তবে খারাপ লাগবে কেন? ওই যে রাতে। তোমার কি মনে হয় আমি না চাইলে তুমি চুপচাপ সব করতে পারতা? আমি চুপচাপ থাকতাম? মানে তোর তোর সম্মতি ছিল? তা নয় তো কি, আনমনেই বললাম আমি। নীরবের নিজেকে থাবড়াইতে মন চাইছে। ওর আগে ভাবা উচিত ছিল কোনো মেয়ের সম্মতি না থাকলে সে কি টু শব্দও করবে না। তবুও তার মনে সন্দেহ দূর হলো একটু। সে আবারও বলল। তাহলে রেগেছিলি কেন? তো তুমি খুব ভালোবাসো আমাকে? তুই কি ফিল করেছিস? আমার বলাতে কি আসে যায়? কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম আমি। আমি কি রেপিস্ট? বউয়ের কাছে যাব ভালোবেসে চাহিদার জন্য না? নেশাতুর কণ্ঠে বলে ফোন রেখে দিল নীরব। আমি স্তব্ধ হয়ে ফোন কানে নিয়ে বসে রইলাম।
কালকে নীরবের বলা কথাটা নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত ভেবেছি আমি। ফলাফল তেমন পাইনি, শুধু ভাবতে ভালো লেগেছে। আম্মু অনেকটা সুস্থ এখন। আব্বুকে বলেছি তিনি যেন এখন থেকেই বাসায় থাকেন, নয়তো তার সাথে কোনো কথা বলবো না। তাই তিনিও রাজি। অথই। নাস্তা বানাতে বানাতে এইগুলোই ভাবছিলাম। হঠাৎ আব্বুর ডাকে আমি রান্নাঘর থেকেই চেঁচিয়ে বললাম, কি হয়েছে? নীরব এসেছে। নীরব এসেছে মানে কি? আবার কি শক দিতে চায় ও আমাকে? কালকের কথা থেকেই বেরোতে পারেনি, আর আমার সামনে আসলেও যে কোনো এমন কথা বলবে যাতে আমার ভাবনায় শেষ থাকে না সেটা নিয়ে। সে যাই হোক, আমিও এগিয়ে গেলাম বসার ঘরের দিকে। তাকে বসতে বললাম, তারপর আবারও ফিরে গেলাম। একটু পর আম্মু এসে দাঁড়ালো আমার পাশে। তুমি কেন এসেছো? সব সময় বসে থাকতে ভালো লাগে না, আর আমি তো সুস্থ, সব করতে পারবো। যখন চলে যাব তখন কইরো। এমনিতে তো সারা জীবন করেই যাচ্ছ। আম্মু আর কিছু বলল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 8টা বাজে। নাস্তা নিয়ে টেবিলে রাখলাম আমি। সবাইকে নাস্তা দিয়ে আমিও খেলাম। তারপর যে যার রুমে চলে গেল। আমিও সব গুছিয়ে রুমে চলে আসলাম। নীরব ঘরেই ছিল। আমি যেতেই ও উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আসলো। আমি তখনও আগের মতো এক জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু নীরব আমার আরো কাছে আসছে দেখে আমি পেছোতে লাগলাম। 2 কদম পেছনে যাওয়ার পরই নীরব এক টান দিয়ে আমাকে তার পাশে আনলো, আর দরজায় ছিটকিনি লাগিয়ে দিল। মেইন টার্গেট ওর দরজা লাগানো ছিল, যা বুঝলাম। তারপর আমাকে দরজার সাথে লাগিয়ে 2 পাশে 2 হাত দিয়ে একটু ঝুঁকে দাঁড়ালো সে। তার হুটহাট আচরণে হতবাক হয়ে যাই আমি। নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি আমি। তাই নীরব বলল, জীবনে তো এত লজ্জা পেতে দেখিনি। এত লজ্জা আসছে কোথা থেকে? তোমাকেও এত কাছে আসতে দেখিনি আমি। দূরে সরো, না হলে দম আটকে মারা যাব। আমি কি অক্সিজেন আটকে দাঁড়িয়ে আছি নাকি, যে তোর শ্বাস আটকে যাচ্ছে? তোমার যে বিশাল দেহ, তাতে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন সব আটকে যাবে। নীরব মুখ বাঁকিয়ে সরে গেল। আমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললে না তো সকাল সকাল কেন এসেছিলে? এসে তোর খুব ক্ষতি করেছি? সোজা উত্তর দিতে পারো না? তোর থেকেই দেওয়া শিখেছি। আচ্ছা, বলতে হবে না। বলতেছি। বাসায় মন বসছিল না, তাই আম্মুকে বলেছি আমার অফিস জলদি যেতে হবে আজ, তাই জলদি বেরোচ্ছি। আমি হা হয়ে তার কথা শুনলাম। তারপর বললাম, এত মিথ্যা কবে থেকে বলতে শিখলে? একটু একটু মিথ্যা বলতে হয়। যাও সরো, তোমার অফিস নেই? নীরব ঘড়ির দিকে এক নজর চেয়ে বলল, হ্যাঁ, অবশ্যই আছে। তোর জন্য দেখি আমার অফিস ও টাইম মতো যাওয়া হবে না। আমি ব্রু কুচকে বললাম, আমি ধরে রেখেছি নাকি? মানা করছি আমি, ধর। বলেই 2 দিকে হাত প্রসারিত করলো নীরব। মানে যাকে বলে শাহরুখ খান পোজ আর কি। তার কথা শুনে আমি উল্টো দিকে ঘুরে বিড়বিড় করে বললাম, এর সাথে কথা বললেই লজ্জা পেতে হবে। নীরব ততক্ষণে আমার পেছনে এসে টাইট করে জড়িয়ে ধরে টুক করে ডান গালে একটা চুমু খেয়ে চলে যেতে যেতে বলল, সন্ধ্যায় নিতে আসবো, রেডি থাকিস। আমি শুধু কান দিয়ে শুনলাম, কিন্তু বলতে পারলাম না কিছুই। অথচ তাকে বলা উচিত ছিল সাবধানে যেও, আমি রেডি থাকবো। কিন্তু কিছুই বলতে পারলাম না। খাম্বার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রুম থেকে বেরিয়ে এলাম আমি। ততক্ষণে নীরব বেরিয়ে চলে যাওয়ার 2-4 মিনিট পার হয়েছে। দরজাটা লাগিয়ে রুমে আসলাম আমি। সন্ধ্যায় নীরব নিতে আসলে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসলাম আমরা। সন্ধ্যা হওয়ায় আকাশের আলো নিভতে শুরু করলেও কৃত্রিক আলোয় শহর ঝলমল করছে। কখনো কোনো ল্যাম্পপোস্ট, কোনো দোকান কিংবা কোনো গলির আলো। এইভাবেই শত আলোয় শহর আলোকিত। বাড়িতে এসেই ফ্রেশ হয়ে নিল নীরব। আমিও আন্টির খোঁজ খবর নিয়ে রুমে আসলাম। তার একটু পর নীরব আসলো। এই সময়টা আমার কোনো কাজ থাকে না বলেই ফোন স্ক্রল করি। আজও সেটাই। তবে আমার মনে হচ্ছে নীরব এই দিকেই তাকিয়ে আছে, কিন্তু একটু আগে সেও ফোন নিয়ে বসলো। তাহলে কি আমার মনের ভুল? যাই হোক, সেই সব পাত্তা না দিয়ে আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলতে থাকলাম। পড়াশোনার প্রতি কানেক্টেড না থাকলেও আমি তার সাথে কানেক্টেড। হঠাৎই বাইরে কে যেন কলিং বেল চাপ দিল। তা শুনে দুজনেই নিজেদের মুখ চাওয়াচাওয়ি করতে থাকলাম। কিছুক্ষণ পর আমি নীরবকে বললাম দরজা খুলে দিতে। সে দরজা খুলে ফিরে এলো ঠিকই, তবে চোখে মুখে বিরক্তির ছাপ। তাই বললাম, কে এসেছে? পাশের বাসার আন্টি। থমথমে মুখে বলল নীরব। তাতে তোমার এমন অবস্থা কেন? সীমা আন্টি এসেছে। আর কিছু শোনা লাগবে তোর? ওনার কাজই তো হচ্ছে কখনকার ছেলে মেয়ে কি করলো তার তদারকি করা। না জানি আজ কি নিউজ নিয়ে হাজির হয়েছেন। আমি কিছু না বলে চুপচাপ রইলাম। আমারও মেজাজ তুঙ্গে।
যাই হোক, একটু পর আন্টি হাসতে হাসতে আমাদের রুমে আসলো। তা দেখে আমরা দুজনেই নড়ে চড়ে ঠিকঠাক হয়ে বসলাম। নীরব জিজ্ঞেস করলো, হাসছো কেন? আজ সীমা আন্টি কুটনামির বদলে কোনো কৌতুক বলেছে নাকি? আন্টি হাসি থামিয়ে বলল, আমার কাছে তোদের দুজনের অভিযোগ নিয়ে এসেছিল। তুই নাকি সন্ধ্যাবেলায় মেয়ে নিয়ে ঘুরছিস, সেদিনও ঘুরছিলি। তোদের মধ্যে নাকি কিছু চলে। যখন অতইকে নীরব রাখতে গিয়েছিল। তুমি কি বললে তারপর? আগ্রহের সাথে বলল নীরব। তারপর আর কি বললাম, জামাই বউ তো একসাথেই ঘুরবে, এটাই স্বাভাবিক। এটা শুনে যেন ওনার মাথায় আকাশ ভেঙে পড়লো। উনি জিজ্ঞেস করলেন, করলেন, তোদের বিয়ে কখন কিভাবে হলো? আমি বললাম ঘরোয়া ভাবে হয়েছে, তাই বেশি মানুষ জানে না। আন্টির কথা শেষ হতেই আমি আর নীরবও হাসতে লাগলাম। নীরব হাসতে হাসতে বলল, তোমাকে আর কষ্ট করে আমাদের বিয়ের কথা কাউকে জানাতে হবে না। দেখবা কাল আমাদের বাসায় প্রেসও এসে হাজির হবে। বলে আবারও হাসতে থাকলো নীরব। তারপর রাত হতেই আমরা শুয়ে পড়লাম। তবে আজ নীরব পেছন থেকে জড়িয়ে ধরে শুয়েছে আমাকে। তার এই হঠাৎ পরিবর্তনগুলো চোখে পড়ার মতো। তবে ভালোই লাগে। কিছু অভ্যাস, কিছু স্মৃতি থাকুক না, সাথে আমিও থাকি। এটাই তো চাই। দুজন মানব জোড়া শামুকের মতো লেগে আছি, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। কোনোভাবেই অস্তিত্ব গ্রহণ করি। এইভাবেই কিছু মাস অতিবাহিত হলো। নীরবের স্বভাব আগের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। এখনো অনেক কেয়ার করে আমার। সবকিছুতেই তার পারমিশন নেওয়া লাগবে। ও নিজে চেষ্টা করেছে বলেই পরিবর্তিত হতে পেরেছে। আজকে ছুটির দিন বলে আমরা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। নীরব আর আমি বিকেলের দিকে বের হলাম। আধা ঘন্টা হাঁটাহাঁটির পর আমরা একটা নির্জন জায়গায় এসে পৌঁছলাম। সেইখানেই আমরা বসলাম কিছুক্ষণ। নীরবের কাঁধে মাথা দিয়ে বসে আছি আমি। দূরে একটা বাড়ি থেকে একটা মেয়ে বিষণ্ণ মনে বের হলো। তাকে অনেক চেনা চেনা মনে হলো। একটু পরেই বুঝতে পারলাম ওটা নাহার আপু। তবে চোখে মুখে কেমন যেন ভাব। বাড়িটা ওই তাদেরই। সেদিন বিয়ে বাড়ির সাজ ছিল আর আজ সাধারণ, তাই চিনতে পারিনি। আমি নীরবকে দেখলাম, সেও প্রথমে চিনতে পারেনি। আমরা এগিয়ে গেলাম সেদিকে। যদিও নীরব যেতে চাইছিল না, তবুও আমি নিয়ে এলাম। কারণ তার এই অবস্থা কেন হলো তা জানার অনেক আগ্রহ জাগলো আমার মনে। আমাদের হঠাৎ এইখানে দেখে নাহার আপু অনেক অবাক হলো। সে কিছু বলার আগেই আমি বললাম, কেমন আছো? যেমন করে রেখেছো সে অবস্থায় ভালো থাকার আশা করো কিভাবে? তার কথা শুনে ভীষণ অবাক হলাম আমি। কিছু বুঝলামও না, তাই নীরবের দিকে চেয়ে দেখলাম সেও আমার দিকে না বোঝার ভঙ্গিতেই তাকিয়ে আছে। আমি বললাম, আমি রেখেছি মানে? কেমন অবস্থায়? আর আমার সাথে কি সম্পর্ক? বাহ, এখন ভালো সাজা হচ্ছে তাই না? তোমার বলাতেই তো আমি নীরবকে ছেড়ে দিয়েছিলাম। শুধু তোমার কথায় ইমোশনাল হয়ে আজ আমার এই অবস্থা। আমার স্বামীও আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আজ নীরব আমার সাথে থাকলে আমরা কতই না সুখী হতাম, কিন্তু তোমার কথা ভেবে আমি সবটা বিসর্জন দিয়ে দিয়েছি। আমি অবিশ্বাসের চোখে নাহার আপুর দিকে তাকিয়ে আছি। আমি এরকম কিছুই করিনি। আমি নীরবের দিকে তাকিয়ে দেখলাম সেও অবিশ্বাসের চোখেই নাহার আপুর দিকে তাকিয়ে আছে। আমার মন বলছে সে এসব বিশ্বাস করবে না। তবে কোথাও না কোথাও মনে হচ্ছে যদিও বিশ্বাস করে ফেলে। নাহার আপু সবটাই এমন ভাবে বলেছে যেন সবটা সত্যি, কিন্তু কিছুই সত্যি না। নীরব বলল, এইসব কি বলছো নাহার? আমি ঠিকই বলছি নীরব। বলেই সে এগিয়ে গিয়ে নীরবকে জড়িয়ে ধরলো। আমার বুকে ধকধক করে উঠল। নীরব শুধু আমার, আর তার এই বুকেও শুধু আমারই স্থান। সেখানে নাহার আপু কিভাবে? নীরব ওকে সরাচ্ছে না কেন? ও কি বিশ্বাস করে ফেললো নাহার আপুর সবটা? টের পেলাম চোখের কোণে জল এসে ভিড় করেছে। আমি বললাম, চলো না আমরা বাসায় ফিরি। নাহার আপু মিথ্যা বলছে। নাহার আপু নীরবের বুক থেকে সরে এসে আমার দিকে এগিয়ে মারার জন্য হাত উঠাতেই কে যেন তার হাত ধরে ফেললো। আমি তাকিয়ে দেখলাম একজন অচেনা মানুষ। সে নাহার আপুর হাতটা ঝটকা মেরে সরিয়ে দিয়ে বলল, আর কত সংসার ভাঙবে তুমি? তার কথায় নাহার আপু দ্বিতীয় কোনো প্রশ্ন উত্তর করলো না। ততক্ষণে নীরবও আমার কাছে এসে দাঁড়িয়েছে। সে আমার মাথাটা তার বুকে চেপে ধরে এক হাতে আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমার উদ্দেশ্যে বলল, চলো বাসায় ফিরে যাই। আমরা অগ্রসর হতেই পিছন থেকে সেই ব্যক্তিটি বলে উঠলেন, সত্যটা শুনবেন না? আমি আর নীরব থেমে পেছন ফিরে ব্যক্তিটির দিকে তাকালাম। আমরা পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছি। তখনও ব্যক্তিটি আমাদের অবস্থা বুঝতে পেরে এগিয়ে এসে নীরবের উদ্দেশ্যে বলল, আপনার পরিচয় হয়তো নীরব। আপনাকে দেখে বুঝতে পেরেছি আপনি আপনার স্ত্রীকে অনেক বিশ্বাস করেন, কিন্তু তবুও পরবর্তীতে যেন এই নিয়ে কোনো প্রশ্ন আপনাদের মনে না জাগ্রত হয়, তাই সত্যটা জানাতে চাই। আশা করি শুনবেন। নীরব শুধু মাথা নাড়ালো, কিছু বলল না। নীরব তখনও আগের ন্যায় আমাকে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে, আর নাহার আপুও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে।
চারপাশে তখনও কোনো মানুষের আসা যাওয়া দেখা যাচ্ছে না। ব্যক্তিটি বলতে শুরু করলো, আমি নাহারের হাজবেন্ড। আপনারা হয়তো বিয়েতে দেখেছিলেন বলে ভুলে গেছেন, আমারও মনে ছিল না। কিন্তু আপনার স্ত্রীকে বিয়ের দিন নাহারের সাথে কথা বলতে দেখেছিলাম বলে আজ দেখে চিনতে পারলাম। কি কথা হয়েছিল তা তো শুনিনি, তবে তারপর থেকে নাহারের মন খারাপ থাকতো। এমনিতেও সে কোনো কাজ করতো না। এ নিয়ে মায়ের অভিযোগের শেষ ছিল না, তবে নাহার সেগুলো আমলে নিত না। আমি চুপচাপ সবটা শুনতাম, তবে নাহারকে কিছু বলতে পারতাম না, কারণ অনেক ভালোবাসতাম ওকে। অন্যদিকে আম্মুকেও অনেক ভালোবাসি, তার বিরুদ্ধে কিছু বলারও সাহস ছিল না। শুধু বাড়ির কাজ না করলে মায়ের তেমন একটা অভিযোগ থাকতো না, তবে নাহার তার নিজের কাজগুলোও করতো না, যা মায়ের জন্য বাড়তি ছিল। আজ বুঝতে পারছি নাহারের সেই মন খারাপের কারণটা আপনি। কিন্তু সে এখন যেগুলো বলেছে সেগুলো মিথ্যে। আমি সবটা শুনেছি। নাহার নিজে থেকে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল, আর আমি তাকে ডিভোর্স দিতে চাই না। পরিস্থিতি এরকম যে আমার ভালোবাসা আমার থেকে যাই হোক, এটাই ছিল সবটা। বলতে বলতে ভদ্রলোকের চোখের কোণে পানি এসে গেছে। হঠাৎ নীরব আমাকে ছেড়ে নাহার আপুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে ভালোবাসতাম নাহার, আর এই ছেলেটা তোমাকে ভালোবাসে। তোমার কথা বলতে গিয়ে তার চোখের কোণে পানি এসে গেছে। ভাবতে পারছো ও ঠিক কতটা চাইলে তার এরকম অবস্থা হতে পারে? তোমার মত কি হবে তা তো জানি না, তবে আমি চাইবো তোমরা সবটা ঠিকঠাক করে নাও। নিজেদের মাঝে ছেলেটা সত্যি চাই তোমাকে। বলেই নীরব আমার হাত ধরে সামনের দিকে এগিয়ে গেল। আমি পেছন ফিরে দেখলাম ছেলেটা চলে যেতে চাইলে নাহার আপু তার হাত ধরে আটকে ফেললো। ছেলেটা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো নাহার আপুর দিকে। নাহার আপু সরি বলল। দূর থেকে যা বুঝলাম। হঠাৎ ছেলেটা নাহার আপুকে জড়িয়ে ধরলো। আপুও কান্না করতে করতে জড়িয়ে ধরলো। আমি নীরবের দিকে চেয়ে বললাম, সব ঠিক হয়ে গেছে। নীরব আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে আমার পেছনের দিকে আমি ইশারা করলাম। সেও পেছন ফিরে একবার ওদের দিকে চেয়ে হাসলো। তারপর আমার দিকে তাকিয়ে সামনের দিকে হাঁটতে থাকলো। ততক্ষণে সন্ধ্যা নেমে এসেছে। আমি বললাম, যদি ওই ভাইয়াটা এসে সত্যি না বলতো তাহলে তুমি আমাকে অবিশ্বাস করতে। অবিশ্বাস করলে এই ছেলের কথা শোনার আগে তোকে নিয়ে আসতাম না। আমি কিছু বললাম না। নীরব আবারও বলল, ভালোবাসি। আমি হেসে মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেললাম। এতদিনে এসে কথাটা শুনলাম। আমার উত্তর, আমিও আমিও কি? ব্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো নীরব। ভালোবাসি। 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 আছি মোরা পাশাপাশি। এই গল্পটা কেমন হয়েছে জানাবেন। আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আশা করি ভবিষ্যতেও পাবো। আলবিদা।